দেখো, আমি শুরুতেই তোমাকে এই যে টোটাল বিষয়টার যে কনসেপ্টটা আছে না, কনসেপ্টটাকে ধরিয়ে দেওয়ার ট্রাই করব। তাহলে আমরা প্রথমে জানি আসলে এই জিনিসটার কনসেপ্টটা কি। দেখো, আমরা জটিল সংখ্যা বলতে কি বুঝি সাধারণত? জটিল সংখ্যা বলতে বুঝি এরকম একটা জিনিস। আগে দেখো জিনিসটা কিভাবে আমরা প্রেজেন্টেশন করি। দেখো, এক্স প্লাস আই ওয়াই, এইটা হচ্ছে ধরো একটা জটিল সংখ্যার একটা সাধারণ সিকোয়েন্স। এখন এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের রিয়াল পার্ট, আবার এখানে আমাদের ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আশা করি এতটুকু কনসেপ্ট আমাদের সকলের মাথায় আছে। এতটুকু কনসেপ্ট নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন আমরা বুঝলাম আমাদের রিয়াল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা। তার আগেও বলে থাকি, একটা জিনিস বলে রাখি, এই যে এক্স কমা ওয়াই আছে না, এটা তো হচ্ছে আমাদের একটা স্থানাঙ্ক হিসাবে চিহ্নিত করা হয়, আর এক্সটা তো হচ্ছে আমাদের ভুজ, আর এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমাদের কোটি। তাহলে ভুজ আর কোটি, তার মানে এই এক্স প্লাস আই ওয়াই দ্বারাও একটা স্থানাঙ্কই নির্দেশ করতেছে। তো আশা করি এই জিনিসটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস জানি, একটা হচ্ছে আমাদের মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। প্রথমে দেখো মডুলাস নিয়ে কথা বলি। দেখো, যদি মডুলাসের কথা বলি তাহলে মডুলাসটা কি? মডুলাসটা হচ্ছে এরকম। দেখো, মডুলাসকে আমরা চিহ্নিত করব আর দ্বারা, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং মডুলাসটা সবসময় পজিটিভ হবে, কারণ এটা আমরা একটা মান নিতেছি। মডুলাসের মানটা আমরা বের করছি, নামের মাধ্যমে বুঝতে পারছো যে মডুলাস যেহেতু বলা, হ্যাঁ অবশ্যই পজিটিভ হবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এবং এখানে এই যে মডুলাস যখন বের করব, এটার ক্ষেত্রে না কোনো কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে নাকি থার্ড কোয়াড্রেন্টে আছে নাকি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এটা নিয়ে কোনো আসলে এই জিনিসগুলো কোনো ম্যাটারই করে না এটা কোন কোয়াড্রেন্টে আছে। এখন কথা হলো, তাহলে জিনিসটা ম্যাটার করে কোথায়? জিনিসটা আমাদের ম্যাটার করবে হলো কোথায়? আর্গুমেন্টের বেলায়। তাহলে এবার আর্গুমেন্টের জিনিসগুলো দেখি। দেখো, আমরা আর্গুমেন্টের কথা যে চিন্তা করি, আমরা সাধারণভাবে জানি যেটা আমাদের প্রথম চতুর্ভাগে হয়, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এইটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের আর্গুমেন্টের ক্ষেত্রে না আমরা এই জিনিসটাকে ইউজ করি, শুধুমাত্র প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু তোমার দেখো, এইখানে এক্স প্লাস আই ওয়াই, তা আমি একটা এমনি তোমাকে দেখানোর জন্য একটা সিকোয়েন্স দিলাম, জেনারেল সিকোয়েন্সটা বা জেনারেল ইকুয়েশন বলতে পারো বা জটিল সংখ্যা যেটাই বলো না কেন, এক্স প্লাস আই ওয়াই। এখন এইটাকে আমরা সোজা চোখে দেখলে বোঝাবে কি এক্স প্লাস আই ওয়াই, আচ্ছা এক্স এর আগেও পজিটিভ আছে, ওয়াই এর আগেও পজিটিভ আছে, তার মানে যেহেতু এক্স আর ওয়াই উভয়ই পজিটিভ, তার মানে এটা আছে প্রথম চতুর্ভাগে। কিন্তু আসলে আমাদের কোশ্চেনে তো সবসময় বলবে না যে হ্যাঁ এই প্রথম চতুর্ভাগেই থাকবে, ধরো কখনো কখনো সেকেন্ড চতুর্ভাগেও থাকতে পারে বা থার্ড কোয়াড্রেন্টও থাকতে পারে। হ্যাঁ, তোমাকে কোশ্চেনেই বলে দেবে এটা কোন কোয়াড্রেন্ট আছে, তোমাকে চিনতে হবে। তাহলে আমরা কোয়াড্রেন্ট অনুপাতে এই যে আর্গুমেন্টের মান কি হয় সেটা একটু জানার ট্রাই করি। তাহলে দেখো, এই যে কোয়াড্রেন্টে এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আবার এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, আবার এই জিনিসটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা বুঝলাম প্রথম কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। এখন যদি আমাকে বলে প্রথম কোয়াড্রেন্ট, এখন ধরো এখন আমাদের জিনিস দেখার বিষয় হচ্ছে ওইটাই, তখন আমাকে র্যান্ডমলি একটা জটিল সংখ্যা কোশ্চেনে যখন দিয়ে দেবে, আমি কিভাবে বুঝবো যে এইটা প্রথম চতুর্ভাগে আছে নাকি অন্য কোনো চতুর্ভাগে আছে? ওইটা তো আমাদের একটা বোঝার তো একটা ওয়ে অবশ্যই আছে। হ্যাঁ, যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে এক্স আর ওয়াই উভয় পজিটিভ।
যদি এই জিনিসটাই তোমার দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে থাকলে এক্স হবে নেগেটিভ এবং তোমার ওয়াইটা হবে পজিটিভ। আবার যদি তৃতীয় চতুর্ভাগে থাকে উভয়ই নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে থাকলে তোমার এক্স এর মানটা হবে পজিটিভ, ওয়াই এর মানটা হবে নেগেটিভ। হ্যাঁ, ধরো এই জেনারেল বা বেসিক থিওরিটা আমরা আশা করি সবাই জানি, এটা কারো সমস্যা হওয়ার কথা না। তারপরও একটু যেহেতু রিভাইজ দিতেছি, নতুন একটা কনসেপ্ট জানতেছো, তাহলে একটু রিভাইজ নিয়ে নেওয়াটা আমার মতে ভালো। মাথাও একটু রিকল করবে, অন্য আগে পড়া থাকুক বা নাই থাকুক কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। এখন আমার তো মেইন কনসার্ন হচ্ছে প্রত্যেক চতুর্ভাগে আর্গুমেন্টের মান কি হবে তা নির্ণয় করা, তাই না? আচ্ছা দেখো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা তো জানতেই পারলাম যে ভাই প্রথম চতুর্ভাগে যদি চিন্তা করি, এইটার ক্ষেত্রে আমাদের থিটার মানটা হবে এইরকম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা তো আমরা জানলামই আগে যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এইরকম হয়। কিন্তু আমাদের কনসার্নটা ছিল যে যদি প্রথম চতুর্ভাগে না হয়ে এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় বা অন্য যে কোনো চতুর্ভাগে হয় তাহলে জিনিসটা কি দাঁড়াবে। দেখো, এই জিনিসটাকে আমরা চিহ্নিত করলাম থিটা দ্বারাই। হ্যাঁ, এখন ওইটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হতো তাহলে থিটা অনটার মান হতো এইরকম, পাই মাইনাস থিটা। থিটা মানে হয়েছে এইটা tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? আচ্ছা, আবার যদি তৃতীয় চতুর্ভাগে হইতো তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি থিটা 2 হিসাব করি তাহলে মাইনাস পাই প্লাস থিটা। এই জিনিসটাই যদি আবার চতুর্থ চতুর্ভাগে হইতো আমরা এটা থিটা 3 হিসেবে চিহ্নিত করি তাইলে হয়তো মাইনাস থিটা। বুঝতে পারলাম? এখন তো বুঝলাম, কিন্তু এই যে দেখো আমি তোমাকে থিটা মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে বললাম পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে বললাম মাইনাস পাই প্লাস থিটা। এখন এই শর্তটা আসলে কোন একটা তো কন্ডিশন আছে, হ্যাঁ এই কন্ডিশনে এইটা মানবে। এটার কন্ডিশনটা হইল এইরকম, থিটার মান আমার মাইনাস পাই থেকে বড় প্লাস পাই থেকে ছোট বা সমান। এইটা হচ্ছে আমাদের থিটার মানটা, থিটার যে কন্ডিশনটা বা শর্তটা আছে ওইটা। বুঝলাম, এটা নিয়ে আমাদের সমস্যা নাই, বুঝতে পারছি। এখন আমি একটা জিনিস খেয়াল করছি স্টুডেন্টের ভিতরে, যে এই যে থিটার মানটা যখন বের করে, দেখো সাপোজ আমি তো ওখানে এক্স আর ওয়াই থেকে তোমাদের একটা উদাহরণ দেখাইলাম মাত্র। ধরো আমাদের একটা জটিল সংখ্যা আছে 4 মাইনাস 3i। হ্যাঁ, এখন এই জিনিসটা কোন চতুর্ভাগে আছে চলো আগে একটু আইডেন্টিফাই করি। দেখো, এক্স এর আগে পজিটিভ আছে, ওয়াই এর আগে নেগেটিভ আছে, তাহলে এটা আছে আমার চতুর্থ চতুর্ভাগে, কোনো সমস্যা নাই। এখন আমি দেখলাম কি অনেক স্টুডেন্টরা করে এইরকম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর কি বা এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই হচ্ছে -3 তাহলে -4। ওরা করে কি এইভাবে বসায়। দেখো তুমি এখানে কিন্তু থিটার মান ওই শর্ত হিসাব করেই তো, দেখো তুমি তো চতুর্থ চতুর্ভাগে ফালানোর পরে মাইনাস থিটা নিতেছো, আবার তৃতীয় চতুর্ভাগে শর্ত অনুসারেই তো এই শর্তটা ইউজ করতেছো, তাই না? তাহলে তোমার কেন এখানে আর মাইনাস প্লাস দেওয়ার দরকার আছে? তুমি সরাসরি এখানে থিটার মানটা বের করবা এইভাবে, tan ইনভার্স 3/4। তুমি থিটার মানটা বের করছো, এরপরে তুমি যেই চতুর্ভাগে সেই চতুর্ভাগ অনুসারেই কাজ করো না। তুমি তো আইডেন্টিফাই করছোই ভাই এই জিনিসটা না আমার তৃতীয় চতুর্ভাগে আছে, না হয় চতুর্থ চতুর্ভাগে আছে, না হয় প্রথম চতুর্ভাগে, যে কোনো একটা চতুর্ভাগে তো তুমি আইডেন্টিফাই অলরেডি করে ফেলছো। তাহলে তো তোমার আর দরকার নাই যে আলাদাভাবে মাইনাস প্লাস নেওয়ার। যদি নিতে চাও দেখবো অনেক মানগুলো তো ভিন্ন আসবে, তখন তুমি নিলা, তোমার তখন ওই আর তো শর্ত মানার তো কোনো দরকার নেই, তুমি তো অলরেডি ওইগুলাই ইউজ করে ফেলছো। তোমার ক্যালকুলেটর হয়তো একটা বিটখুটে একটা মান আসতে পারে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যদি
চতুর্ভাগটাই যদি আগে দেখে ফেলো যে হ্যাঁ এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে তোমার আর আলাদা করে প্লাস মাইনাস নেওয়ার কোনোই দরকার নাই। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। আশা করি বুঝতে পারছো। এবার একটা ছোট করে একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার ট্রাই করি। সেইটা ধরো, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা সকলেই তো একটা জিনিস জানি, সেই জিনিসটা হচ্ছে অয়লার ইকুয়েশন। এটা হচ্ছে বলে ইউলার, ইংলিশে বলা হয় ইউলার, বাংলায় বলে অয়লার। তাহলে কি ইউলার্স ইকুয়েশন। ইউলার্স ইকুয়েশনের ক্ষেত্রে জিনিসটা কি, ধরো আমি তো ওইখানে লিখছিলাম এক্স জেড ইকুয়াল, এই যে জটিল সংখ্যাটা, জটিল সংখ্যা আমরা জেড হিসেবে যে চিহ্নিত করি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আবার এই জটিল সংখ্যাটাকেই আমরা চিহ্নিত করতে পারি অয়লারের সাহায্যে আর ই টু দি পাওয়ার আই থিটা। এই আর হচ্ছে মডুলাস, আবার এই থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে মডুলাস আর আর এটা হচ্ছে আর্গুমেন্ট। তো বুঝলাম। আবার জটিল সংখ্যাকে না আর একটা ভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আর কোণ থিটা। সো এইটা হচ্ছে ওই আগের মতোই মডুলাস, আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। সো এই জিনিসগুলো দেখানোর জন্যই তোমাদেরকে দেখালাম। এই জায়গায় ম্যাক্সিমাম কনসেপ্টটি তোমাদের আমরা ক্লিয়ার করলাম জটিল সংখ্যার। ধরো আজকে যেই টপিকটা পড়াবো ওই টপিকটা রেলিভেন্ট, হ্যাঁ অবশ্যই অবশ্যই রেলিভেন্ট আছে, কিন্তু তাছাড়াও তোমাদেরকে না যিনি মাথার ভিতরে অনেক কনসেপ্ট ডেভেলপ করলো এই এই পার্টটুকু। দেখো এবার চলো আসে আমরা মেইন ম্যাথের দিকে যাই। দেখো এখানে না আমি তোমাদের জন্য একটা জটিল সংখ্যা নিয়ে আসলাম, বা ধরো একটা র্যান্ডম একটা সংখ্যা নিলাম। এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, আচ্ছা ভাই আপনি তো এখানে লিখলেন 2187, উপরে আবার 7টা মূল বের করতে বলে, তাহলে এটা জটিল সংখ্যা কোন দিক দিয়ে? খেয়াল করো, 2187 এই জিনিসটা আছে আমার রিয়াল পার্টে, ওর সাথে আবার 0i-ও কিন্তু আছে। এটা কিন্তু আমাদের আর উল্লেখ করার দরকার নাই। জিরোর সাথে আই আই জিরোর সাথে যে কোনো সংখ্যায় গুণ দাও না কেন, ওইটা তোমার 0ই হবে। তাহলে এইটাও কিন্তু একটা জটিল সংখ্যা অবশ্যই। তাহলে দেখো আমরা এবার একটা জিনিস মাথায় আনি, গত পৃষ্ঠায় দেখাইলাম যে আমরা জটিল সংখ্যাকে আবার লিখতে পারি জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, যেটা হচ্ছে আমাদের অয়লারের ইকুয়েশন। ঠিক আছে, আশা করি মনে আছে সকলেরই। তাহলে আমরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করি। দেখো এইটা তো আমাদের ছিল জটিল সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে 2187। আমরা এইটাই আর ই টু দি পাওয়ার আই থিটা এই ফরম্যাটে নেওয়ার ট্রাই করব। দেখো যদি এই ফরম্যাটে নেওয়ার ট্রাই করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 2187 তুমি যদি এটার মডুলাস বের করো তাহলে 2187 হবে। এখন এখন আমাদের একটা জিনিস দেখার বিষয়, এই যে 2187 না, এই যে উপরে পাওয়ার সাথে সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেটা যদি আমরা 3-এর উপরে যদি পাওয়ার 7 দেই, তুমি ক্যালকুলেটর নিয়ে করতে পারো। 3-এর উপরে পাওয়ার 7 দিলে আবার উপরে তো পাওয়ার তোমার 1/7 আসে। হ্যাঁ, তাহলে দেখো যদি 1/7 আসে তাহলে তোমার কিন্তু একটা ইকুয়েশন, তুমি কিন্তু একটা রিলেশন বের করতে পারছো ওই তোমার মূলটার সাথে। বুঝলাম, এটা হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 7 হচ্ছে মডুলাস, যেটার মানে হচ্ছে 2187। ঠিক আছে, আচ্ছা এবার ই টু দি পাওয়ার আই থিটা। এখন প্রশ্ন হচ্ছে থিটাটা কত বসবে এই জায়গায়। দেখো যেহেতু আছে 2187 0i, এখন যদি আমরা এটা আমাদের বুঝতেই পারলাম যে প্রথম চতুর্ভাগেই আছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, বিবেচনায় ওয়াই এর মান 0, নিচে হচ্ছে 2187, তাহলে মানে আমাদের থিটাটার মান হচ্ছে 0। এটা নিয়ে কোনো সমস্যা নাই, থিটার মান 0। আচ্ছা তাহলে আসলে থিটা 0 রেডিয়ান বলতে আমরা রেডিয়ানই ধরলাম।
0 রেডিয়ান। হ্যাঁ, কোনো সমস্যা নাই এখানে। তাহলে এই জিনিসটা দাঁড়ালো এই। আবার যদি আমরা এইভাবে দেই তাহলে আসলে এইরকম। ঠিক আছে, আচ্ছা এবার 3^7 এর উপরে আছে 1/7। আমরা জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, কাটাকাটি হইল। আবার e⁻i থিটা ওইটার সাথে যদি 1/7 গুণ হয়, 0 মানে 0ই থাকলো, i0 এই আসলো। তাহলে আমরা জিনিসটাকে না এভাবে উপস্থাপন করতে পারলাম। তারপর আবার একটা জিনিস দেখাইছিলাম, z=r/θ। এইখানে তাহলে লাস্ট পর্যন্ত আর এর মান দাঁড়াইলো এইরকম, এইখানে আর এর মান দাঁড়াইলো এরকম 3, আর এইটা দাঁড়াইলে হইল 0। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আসো, এবার একটা কনসেপ্ট বিল্ড আপ করি, এবং এইটা আমরা পেয়ে গেলাম আমাদের জেড অন এর মান। ঠিক আছে, বুঝলাম। এবার একটা কনসেপ্টের, সেটা হচ্ছে কি, আমরা এবার ডেল থিটা সম্পর্কে জানবো। দেখো, আমরা একটা চতুর্ভাগ যখন ঘোরার ট্রাই করি, তখন চতুর্ভাগটা কিন্তু পুরা 360 ডিগ্রিতেই ঘোরে। ঠিক আছে, 360 ডিগ্রি মানে টোয়াইস পাই। আবার এখানে তোমার মূল আছে কিন্তু 7টা, তাহলে ভাগ হবে কিন্তু ওই 7 দিয়ে, তাহলে ডেল থিটার মান টোয়াইস পাই বাই 7। আর আমরা কিন্তু সমীকরণে কিন্তু একটা শর্ত আকারে করি, সেটা হচ্ছে -পাই থেকে বড় মানে থিটার মানটা, আবার +পাই থেকে সমান বা ছোট। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে তো আমরা প্রথমটার মান পেলাম। এবার যদি দ্বিতীয় মূলটার বের করতে চাই, তখন হবে, তাহলে মডুলাস তো কোনো চেঞ্জ হবে না, মডুলাস যেখানেই থাকুক মডুলাসই থাকবে। পরেরটা থিটা 0-র সাথে টোয়াইস পাই বাই 7 যোগ হলো। এখনো কিন্তু আমার এই ইকুয়েশনটা কিন্তু মানতেছে। আচ্ছা, এবার যদি z3 এর মান বের করতে চাই, সেটা হচ্ছে দেখো 3 + 0 + টোয়াইস পাই বাই 7, আবার এটার সাথেও যদি আবার টোয়াইস পাই বাই 7 যোগ করি, তাহলে এবারও দেখো 4 পাই বাই 7 আসতেছে। আমার এই জিনিসটা কিন্তু এখনো মানতেছে। এবার z4 এর কথা যদি বলি, তাহলে 3 তো 3ই থাকলো, তাহলে 4 পাই বাই 7 প্লাস টোয়াইস পাই বাই 7। এবারও যদি বলো, তাও কিন্তু মানতেছে, আসে কি 6 পাই বাই 7। আচ্ছা, z5 এর দিকে যাই, আসলো কি এবার মডুলাস তো মডুলাসই, তুমি এখানে 6 পাই বাই 7 পাইছো, কিন্তু এখন যদি তুমি যোগ করে দাও আবার টোয়াইস পাই বাই 7, থাকতে থেকে কি থাকে 8 পাই বাই 7, যেটা তোমার এই শর্তটার মানে না। ঠিক আছে, এখন তোমাকে করতে হবে এইভাবে। আমি তো কত 0 থেকে পজিটিভ নিয়ে করছিলাম, মানে যোগ দিয়ে, এবার 0-র সাথে মাইনাস দিয়ে করব, সেটা হচ্ছে টোয়াইস পাই বাই 7। আমি আবার এখন দেখো এইটার সাথে মাইনাস না, আমি আবার প্রথমে চলে যাব, এই যে প্রথমে 3 যেটা 0 ছিল ওইটার সাথে আবার মাইনাস করব। ঠিক সেম ভাবে আমি আগাতে থাকবো আবারও। এটা আবার এবার যদি আবার ওরকম এইটার সাথে যদি আবার ওই ডেল থিটা মাইনাস করি, তাহলে 4 পাই বাই 7 আসে। আবার 7 এর ক্ষেত্রে 3 = -6 পাই বাই 7। সো এইটাই হচ্ছে আমাদের আসলে ইকুয়েশনটা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। এরকম আরো কনসেপ্ট ওয়াইজ বা নতুন ম্যাথ রিলেটেড ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাথে ফলো দিয়ে থাকতে পারো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।